এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দিনের আলো ফুটেছে, রাতের আধারকে বিদায় জানিয়ে আকাশের সূর্যটা উকি দিতে শুরু করেছে ধীরে ধীরে। রূপন্তীর ঘুম ভাঙল মাত্রই। অবশ্য সকালে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস তার, আর এ অভ্যাস না হয়েও কি উপায় আছে কোনো? সকালে উঠে নাস্তা তৈরি করে নিজে খেয়ে বিভানকে খাইয়ে তারপর আবার কাজে যেতে হবে। কলেজের ক্লাস একটু দেরিতে শুরু হলেও লাইব্রেরি খুলে দেয় সকাল সকালই। বিয়ে না হয়েও এদেশে এসে যেন সংসার পেতেছে সে। তবে আজ একটা বিষয়ে রূপন্তী একটু অবাকই হয়েছে বটে। এ বাড়িতে আসার পর থেকে এমন কোনো রাত নেই যে বিভান কোনো না কোনো ঝামেলা করেনি আর তার শান্তির ঘুম হারাম করেনি। কিন্তু আজ কি হলো? আজ পুরো রাতে ছেলেটা না কোনো ঝামেলা করেছে আর না তাকে জ্বালিয়েছে। ফলস্বরূপ বেশ ভালো একটা ঘুম হয়েছে রূপন্তীর। মেয়েটা নিজ মনে বিভিন্ন কথা চিন্তা করতে করতেই ফ্রেশ হয়ে নিল। ঢুলুঢুলু পায়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। দরজায় কি লাগানো বা কি লেখা অত শত খেয়াল করল না সে। প্রতিদিনের ন্যায় নিজ কক্ষ থেকে বেরিয়েই হাই তুলতে তুলতে গেল রান্নাঘরের পানে। বিভান হতাশ হলো। সেই ভোর রাত থেকে সে উকি দিয়ে তাকিয়ে রয়েছে রূপন্তীর দরজার পানে, যে কখন মেয়েটার ঘুম ভাঙবে আর কখন সে দরজা খুলে তার লেখাটা দেখবে। অথচ মেয়েটা তার সকল আশায় পানি ঢেলে কাগজটার পানে তাকালোই না। হাই তুলতে তুলতে চলে গেল রান্নাঘরে। কিন্তু রূপন্তীকে ওই কাগজটা দেখানো যে একান্ত প্রয়োজন, নয়তো সে নিজের মনের ভাব প্রকাশ কি করে করবে। কত রাতে কত ভেবে এইভাবে ভালোবাসা প্রকাশের উপায় বের করেছে সে। এখন তাও যদি বিফলে যায় তাহলে তো ঝামেলা। বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর জোর কদমে গিয়ে ঢুকলো রান্নাঘরে। রূপন্তী ছেলেটার পানে তাকালো একবার, অতঃপর আবারও নিজের কাজে মনোযোগী হলো। বিভান উসখুস শুরু করলো। কথাটা যে কিভাবে মেয়েটাকে বলবে তাই ভেবে পাচ্ছে না। কতক্ষণ মনে হচ্ছে সাধারণ 3টা শব্দই তো বলবে সে। আমি তোমাকে ভালোবাসি, এ আর এমন কি? কিন্তু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। বিভানের এবার নিজের ওপরে নিজেরই বিরক্ত লাগছে বেশ। সে যে এতটা ভীতু আগে জানা ছিল না। ছেলেটা আরো একটু সময় নিল, ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার দরজায় ওটা কিসের কাগজ ঝুলানো? রূপন্তীর ভ্রু কুচকে এলো, কপাল কুচকে শুধালো, দরজায় আবার কিসের কাগজ থাকবে? তা আমি কিভাবে জানবো? দেখলাম তোমার দরজায় একটা কাগজ ঝুলানো, গিয়ে দেখে এসো কিসের কাগজ। রূপন্তী ততটা পাত্তা দিল না বিভানের কথায়। আটা মাখতে মাখতে জবাব দিল, যে কাগজ হওয়ার হোক তো, পরে যখন রুমে যাব তখন দেখে নিব, এখন কাজ আছে অনেক। না, এখনই দেখতে হবে তোমাকে। বিভান কিছুটা উত্তেজিত হয়ে কথাটা বলল। কপালের ভাঁজ গাঢ় হলো রূপন্তীর। আটা মাখানো ছেড়ে সে তাকালো বিভানের পানে। সন্দিহান সুরে প্রশ্ন করলো, কেন? বিভান অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, এমনি, আমার মনে হলো তোমার এখনই দেখা প্রয়োজন, তাই তাড়াতাড়ি দেখে এসো। না, পরেই দেখব, কাজ শেষ করে কি। রূপন্তী আবারও আটা মাখানো শুরু করলো। অধৈর্য হয়ে পড়ল বিভান। এই মেয়েটা চাইছেটা কি এখন? এমনি তার মনের কথা জেনে রূপন্তীর প্রতিক্রিয়া কি হবে? মেয়েটা কি উত্তর দিবে? সে কি মেনে নিবে বিভানকে নাকি প্রত্যাখ্যান করবে? এসব ভেবে ভেবে অস্থির হয়ে উঠছে ছেলেটা। চিন্তায় চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যে আবার এই মেয়ে আরো সময় নিতে চাইছে, বলছে কিনা কাজ শেষ হলে গিয়ে দেখবে। বিভান আর অপেক্ষা করতে পারল না, এগিয়ে এসে খপ করে ধরল রূপন্তীর এক হাত। হকচকিয়ে উঠল মেয়েটা, তড়িৎ গতিতে তাকালো ছেলেটার পানে, চোখ বড় বড় করে বলল, এ কি করছেন? আমার হাত ধরেছেন কেন? তোমাকে এখনই দেখতে হবে, তুমি পরে দেখবে, সে অপেক্ষা আমি আর করতে পারবো না। কথাটা বলেই বিভান রূপন্তীর হাত টানটানি শুরু করলো। মেয়েটা বিরক্ত হলো, হাতটা ছাড়িয়ে নিতে চাইল বিভানের হাতের ভাঁজ থেকে। নাক মুখ কুঁচকে বলল, আগে হাতটা তো ছাড়ুন, আমি একা একাই যেতে পারবো সেখানে, আপনার নিয়ে যেতে হবে না। কে শোনে কার কথা? বিভান এক প্রকার টেনে হিসড়েই রূপন্তীকে কক্ষের সম্মুখে নিয়ে এলো তাকে। সাথে সাথে কপাল কুঁচকে এলো মেয়েটার। তার দরজায় এসব কি লেখা? একটা বড়সড় সাদা কাগজ টানানো রূপন্তীর দরজার সাথে। সেখানে আবার কালো কালিতে বেশ বড় বড় করে লেখা 143। একটা সংখ্যা মাত্র। এ সংখ্যার মানে কি?
আর এটা তার দরজার সাথে টানানোর বা মানে কি? এর চেয়েও বড় কথা হলো এটা তার দরজার সাথে লাগিয়েছে কে? এ বাড়ির ভেতরে থাকে শুধুমাত্র বিভান এবং রূপন্তী। হ্যারি আর এরিক এখানে থাকলেও তারা থাকে বাড়ির বাহিরের বাগানের কোণে 2 কক্ষ বিশিষ্ট আলাদা এক ঘরে। রূপন্তী তো এ কাগজ লাগায়নি, তাহলে কে লাগিয়েছে? বিভান? এছাড়া তো আর কাউকে মনে হচ্ছে না। যদিও এ বাড়িতে একটা লুচ্চা ভূতের উপদ্রব রয়েছে, তবে সে তো কখনো রূপন্তীর কক্ষের সম্মুখে দরজার থেকে ঢোকে না। সে ঢোকে বারান্দার দরজা থেকে। তাছাড়া রূপন্তীর মনে বেশ গাঢ় সন্দেহ রয়েছে সে লুচ্চা ভূতটা আর কেউ নয়, স্বয়ং বিভান নিজেই। শুধুমাত্র হাতে প্রমাণ নেই বলে সে কিছু বলতে পারছে না। রূপন্তী কটমট করল, দাঁতে দাঁত চেপে শুধালো, আমার দরজায় এটা কে লাগিয়েছে? নিশ্চয় আপনি। এলোমেলো দৃষ্টি ফেলল বিভান। নিজের কথা স্বীকার করবে না ভেবেও মত পরিবর্তন করল। এত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে, এত যুদ্ধ জয় করে, নিজের মনের ভাব প্রকাশ করে শেষে যদি তার স্বীকারই না করে, তাহলে মেয়েটা জানবে কিভাবে এটা কার লেখা? বিভান ঢোক গিলল, আমতা আমতা করে বলল, 143 এর মানে কি? নিশ্চয়ই ভালো কিছু না। ভালো কিছু হলে অবশ্যই আমার দরজায় লিখতেন না। বিভান নির্বাক, হতবাক, হতাশ। এত কষ্ট করে সে এত বুদ্ধি করে 143 সংখ্যাটা লিখল, অথচ এই মেয়ে কিনা এর মানেই বুঝলো না। অবশ্য এই সংখ্যাটার মানে সেও জানতো না। একদিন অনলাইনে ঘুরতে ঘুরতে এই সংখ্যাটা পেয়েছিল, যেখানে লেখা ছিল I = 1, লাভ = 4, ইউ অর্থাৎ আই লাভ ইউ = 143। নিজের মনের ভাব প্রকাশের জন্যই তাই এই সংখ্যাটাই কাজে লাগিয়েছিল বিভান, কিন্তু সেখানেও ব্যর্থ। রূপন্তী তো এর মানেই জানে না। তপ্ত নিঃশ্বাস ফেলল বেচারা। তার ভাবনার মধ্যেই মেয়েটা এগিয়ে গিয়ে দরজা থেকে ছিঁড়ে ফেলল কাগজটা। অতঃপর সেটাকে গুছিমুছি করে ছুঁড়ে মারল বিভানের পানে। কিছুটা চড়া গলায় বলল, আপনার 143 আপনার কাছেই রাখুন। আমার দরজায় আর কখনো এসব আউল ফাউল সংখ্যা লাগাবেন না, সাবধান। আমি যাচ্ছি, আমার কাজ আছে অনেক। রূপন্তী হনহন করে আবার চলে গেল রান্নাঘরের পানে। বিভান মেঝে থেকে তুলল মেয়েটার একটু আগে ছুঁড়ে মারা কাগজটা। অতঃপর কাগজের গুছিমুছি খুলে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সংখ্যাটির পানে। মেয়েটা বুঝল না তাকে। বিকাল গড়িয়ে সময়টা প্রায় সন্ধ্যার দিকে। চারদিকটা আবছা আধারে ঢেকে যেতে শুরু করেছে। সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে স্থান করে নিয়েছে আকাশের এক কোণে। নিজেদের কাজ শেষে বিভান এবং রূপন্তী বাড়ি ফিরল কেবলই। জুতা খুলে একসাথেই দুজন ঢুকলো ভেতরে। রূপন্তী নিজ কক্ষের পানে পা বাড়াতেই তার পিছু ডাকলো বিভান। মেয়েটা থমকে দাঁড়ালো, পিছু ফিরে শুধালো, কিছু বলবেন? বিভান নিজের পকেট ঘেটে একটা কাগজের টুকরো বের করে আনলো। সেটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, তুমি নাকি অনেক ভালো ছাত্রী, এই অঙ্কটার সমাধান করে দিও তো। রূপন্তী কাগজটা হাতে নিল। দেখতে পেল সেখানে বেশ গোটা গোটা অক্ষরে লেখা 9x - 7i 3 × 3x - 7v = বিভান চলে গেল নিজ কক্ষের পানে। রূপন্তী ওই স্থানে দাঁড়িয়েই অঙ্কটা নিয়ে ভাবল কিছুক্ষণ, আর সমাধানও পেয়ে গেল। দ্রুত সে ব্যাগ থেকে কলম বের করে ওই প্রশ্নের নিচেই সমাধান করা শুরু করলো। উত্তর সম্ভবত মিলে গেছে। বিশ্বজয়ের হাসি হাসল রূপন্তী। কাগজটা নিয়ে হেলে দুলে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আপনার অঙ্ক নিন, সমাধান করে ফেলেছি। বিভান কক্ষে ঢুকে কেবলই শরীরে জড়ানো শার্টটা খুলে একটা টি শার্ট জড়িয়েছিল। প্যান্ট এখনো পাল্টাতে পারেনি। তবে রূপন্তী অঙ্কের সমাধান করতে পেরেছে শুনে সেই অবস্থাতেই বেরিয়ে এলো সে। মেয়েটার ওষ্ঠে বিস্তর হাসি ঝুলিয়ে কাগজটা বাড়িয়ে দিল বিভানের পানে। উৎফুল্ল কণ্ঠে বলল, কি ভেবেছিলেন আমি এর সমাধান করতে পারবো না? সামান্য একটা অঙ্ক। নিন, সমাধান করে দিয়েছি। বিভান রূপন্তীর হাত থেকে কাগজটা নিতেই মেয়েটা ভেঙচি কাটলো। হেলে দুলে পা বাড়ালো নিজের কক্ষের দিকে। হতাশার নিঃশ্বাস ফেলল বিভান। মেয়েটা এবারেও বুঝল না তাকে। এ অঙ্কের উত্তর I = 3u। এটার মানে হলো আই লাভ ইউ। এটুকু সহজ কথাও মেয়েটা বুঝল না। বিভান বুঝতে পারছে না ওই রূপন্তী নামক মেয়েটার মাথা মোটা নাকি তার ভাগ্য খারাপ কোনটা। কিন্তু আজ সারাদিনের প্রচেষ্টায় এইটুকু বুঝেছে, এভাবে বলে বা এভাবে মনের ভাব প্রকাশ করে কাজ হবে না কোনো। এবার তাকে অন্য কিছু করতে হবে, বড়সড় কিছু।
রৌদ্র উজ্জ্বল সুন্দর একটা দিন। প্রকৃতিটা আজ যেন অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশিই সুন্দর লাগছে। এই সৌন্দর্যতা অনুভব করেই ইমাদ, দোলা, জ্যাক, এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা বনভোজন করবে। কাছে পিঠেই সমুদ্র সৈকত, তাঁবু গেড়ে সারাদিন সমুদ্র বিলাস করবে। আজ সরকারি ছুটি থাকায় রূপন্তীও আর না করেনি। এমনিতেও এ দেশে এসে তার ঘোরাঘুরি হয়নি তেমন। এদেশের প্রকৃতিকে ততটা ভালোভাবে অনুভব করা হয়নি। তাও এই বনভোজন উপলক্ষে অন্তত তার একটু প্রকৃতি দেখা হোক। আর বিভান, সে তো যখন শুনেছে রূপন্তী যাচ্ছে তখন থেকেই রাজি। আগে হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন রূপন্তী যেখানে সেও সেখানে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী তাঁবু, খাবার, পানি এবং প্রয়োজনীয় অন্য সব জিনিসপত্র নিয়ে সকলে সকাল সকালই এসে হাজির হলো বিভানের বাড়িতে। এখান থেকে বিভানের গাড়ি করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। বিভানের সংগ্রহে একটা ছাদ খোলা জিপ গাড়ি রয়েছে। এমনিও খুব একটা ব্যবহার নেই তার। বাড়ির গ্যারেজেই পড়ে পড়ে শরীরে ধুলো জমেছে সে গাড়ির। শখের বশে গাড়িটা কিনলেও বিভান অনেকবার ভেবেছিল বিক্রি করে ফেলবে। পরে আবার কি ভেবে যেন বিক্রি করা হয়নি। তাও আজ সমুদ্র বিলাসে যেতে গিয়ে সে গাড়ি ব্যবহার করা যাবে। ছাদ খোলা গাড়িতে হই হুল্লোড় করতে করতে পৌঁছে যাওয়া যাবে প্রকৃতির নিকটে। সকাল সকাল সবাই চলে আসতে আর দেরি করতে চাইল না কেউ। সবাই মিলে উঠে বসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বিভান, তার পাশেই ইমাদ, আর বাকিরা সবাই পেছনে। তবে রূপন্তীর অবস্থান বিভানের ঠিক পেছনে, তার সিটের সাথে লাগোয়া সিটে। বিভান গাড়ি স্টার্ট করলো। ইমাদ গাড়ির সাইড সিস্টেমে গান ছাড়তে গিয়েও থেমে গেল। ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনের দিকে। সকলের উদ্দেশ্যে বলল, কৃত্রিম বাদ্যযন্ত্রের তালে গান শোনার থেকে এমনি খালি গলায় গান শোনা যাক আজ। কি গান গাইবে কে? জ্যাক কপালে ভাঁজ ফেলে প্রশ্নটা করলো। ইমাদ তৎক্ষণাৎ তাকালো রূপন্তীর পানে, উৎফুল্ল হয়ে বলল, কেন রূপন্তী গাইবে? বাংলাদেশি হয়েও বলতে গেলে বাংলা গান আমাদের শোনাই হয় না, তাও এই উচিলে একটা বাংলা গান শোনা হবে। একটু থামলো ইমাদ, ফের বলল, একটা সুন্দর দেখে বাংলা গান শোনাও তো রূপন্তী, শুনি আমরা। রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, আমি গান টান তেমন পারি না, তাছাড়া আমার গানের কণ্ঠ ভালো নয়। যা পড়ো গাও নির্দ্বিধায়। আমরা তো এখানে কোনো গানের প্রতিযোগিতা শুরু করিনি যে ভালো খারাপ বিচার করব। যে যেমনটা পারবে সে তেমনটাই গাইবে, একে একে আমরা সবাই গাইবো। তবুও পুরো কথাটা আর শেষ করতে পারল না রূপন্তী। দোলা, জ্যাক এবং এলিনাও তাকে ধরল গান গাওয়ার জন্য। সকলের অনুরোধে মুখে পড়ে মেয়েটা আর না করতে পারল না। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সে গাইতে ধরল। ভালোবেসে সখী নিভৃত যতনে নামটি লিখো তোমার মনের মন্দিরে। এইটুকু গেয়ে থামল রূপন্তী। গানটা যে তার খুব একটা ভালো হয়েছে তেমনটা নয়, আবার যে খুব খারাপ হয়েছে তেমনটাও নয়, মোটামুটি চলে আর কি। তবুও বিভান বাদে হাততালি দিল সবাই। ইমাদ বেশ গদগদ হয়েই বলল, কে বলেছে তুমি গান পারো না? বেশ সুন্দর গেয়েছ, তোমার কণ্ঠে সত্যি মুগ্ধতা রয়েছে। রূপন্তী লাজুক হাসল। বাতাসে উড়তে থাকা চুলগুলো কানের পিছে গুজতে গুজতে বলল, ততটাও সুন্দর হয়নি যতটা আপনি বলেছেন। আরে না না, সত্যি অনেক সুন্দর হয়েছে, তোমার কণ্ঠের তারিফ করতে হয়। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। গাড়ি চালাতে চালাতেই সে একবার তাকালো পাশ ফিরে। এই ছেলে সব কিছুতেই বাড়াবাড়ি। আদিক্ষেতা দেখলে যেন গা জ্বলে যায়। রূপন্তীর লাজুক ভঙ্গিতে কিছু একটা বলতে চাইল বোধহয়, কিন্তু তার আগেই তার মুখ বন্ধ করে দিল বিভান। বলল, প্রশংসা করলেও একটা সীমার মধ্যে করো ইমাদ। এতটাও বাড়িয়ে বাড়িয়ে বলিস না যাতে বদহজম হয়ে যায়। এমনি সমুদ্র তীরে যাচ্ছি, ওখানে গিয়ে বারবার ওয়াশরুমে দৌড়ানোটা সম্ভব হবে না। রূপন্তীর মুখটা চুপসে গেল। ভেতর ভেতরে কিছুটা লজ্জাও পেল। সে জানে তার গানের গলা ভালো নয়, সে ভালো গাইতে পারে না। তার জন্যই এই লোক এভাবে বলবে। ঠিক এই জন্যই সে গান গাইতে চায়নি, কিন্তু ইমাদ শুনল না। এখন কেমন সকলের সম্মুখে তাকে লজ্জায় পড়তে হলো। জ্যাক বুঝলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। এভাবে চললে তাদের বনভোজন শোকের যাত্রায় পরিণত হতে সময় লাগবে না বেশিক্ষণ। পরিস্থিতি সামাল দিতে সে বলল, এবার তাহলে আমি গান গাই তাহলে। সবাই সায় জানালো জ্যাকের কথায়। গান শুরু করলো ছেলেটা। একে একে জ্যাক, এলিনা, ইমাদ এবং শেষে গান গাইল দোলা। সকলের মধ্যে দোলার গানটা সুন্দর হয়েছে বেশ। মেয়েটার গলাও বেশ মিষ্টি। রূপন্তী বেশ প্রফুল্লতার সাথেই বলল, অসাধারণ দোলা, তুমি যে এত সুন্দর গান গাইতে পারো আমার তো জানাই ছিল না।
দোলা লাজুক হাসল। জ্যাক এবং এলিনাও তার প্রশংসা করল বেশ। মেয়েটা বাংলা গান গাওয়ায় তার গানের কথাগুলো তেমন ধরতে না পারলেও সুর ভালো লেগেছে। তবে দোলা যার প্রশংসার সবচেয়ে বেশি অপেক্ষায় ছিল, যার প্রশংসা শোনার জন্য ছটফট করছিল, সে শুধুমাত্র বলল, সুন্দর হয়েছে। দোলার খারাপ লাগলো কিছুটা। রূপন্তীর বেলায় এত প্রশংসা আর তার বেলায় সুন্দর হয়েছে, এইটুকু বলতেও যেন কষ্ট হয়ে গেছে। এতক্ষণ তার চোখে মুখে ধারণ করা লাজুক ভঙ্গিমা সরে গেল তৎক্ষণাৎ। সেখানে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। অবশ্য এখানে ইমাদের দোষ নেই কোনো। সে তো জানেও না মেয়েটার মনের কথা। মেয়েটার পানে কখনো তেমনভাবে ফিরেও দেখে না। এক্ষেত্রে যা দোষ সব দোলার। সেই দুর্বল ইমাদের প্রতি একতরফা ভালোবাসে সে ছেলেটাকে। ছেলেটা তো তাকে কখনো ভালোবাসতে বলেনি। এমনকি ইমাদ রূপন্তীকে পছন্দ করে এই সত্যিটা বোঝার পর ও সে সরে আসতে পারেনি, ভুলতে পারেনি ইমাদকে। মনের মধ্যে একটা আশা থেকেই গেছে, ইমাদ রূপন্তীকে পছন্দ করলে রূপন্তী তো পছন্দ করে না। মেয়েটার আচার আচরণে তেমনটা কখনোই মনে হয়নি। দীর্ঘশ্বাস ফেলল দোলা। হৃদয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে সে তাকালো খোলা আকাশের পানে। সকলের গানের পালা শেষ হওয়ার পরপরই জ্যাক তাকালো বিভানের পানে। গলা বাড়িয়ে বলল, এবার তুই গান ধর বিভান। বিভান থমথমে কণ্ঠে জবাব দিল, আমি গাড়ি চালাচ্ছি। তাতে কি হয়েছে? গাড়ি চালাতে চালাতে গান গা, সমস্যা কি? দুর্ঘটনা ঘটতে পারে। ইমাদ পাশ থেকে একটা খোঁচা মারল বিভানকে, অতঃপর বলল, এক কলি গা, জাস্ট এক কলি। তাছাড়া রাস্তা ফাঁকা এখন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তেমন। বিভান লুকিং গ্লাসে একবার দেখে নিল রূপন্তীর মুখখানা। পেছনে বসে সে হেসে হেসে কথা বলছে দোলা এবং এলিনার সাথে। এদিকে আপাতত তার খেয়াল নেই কোনো। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে, অতঃপর গেয়ে উঠল, ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি। চোখ মেলিয়া দেখি আমি, সে যে বুকে নাই। এইটুকু গেয়েই থেমে গেল বিভান। রূপন্তী, এলিনা এবং দোলা অবাক চোখে তাকালো তার পানে। ছেলেটা সত্যিই অসাধারণ গান গায়, আর কণ্ঠ মনে হচ্ছে এ কণ্ঠে যেন জাদু আছে কোনো, হৃদয় নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। এলিনা এবং দোলা প্রফুল্লতার সাথে বিভানের প্রশংসা করলেও রূপন্তী প্রশংসা করল না। গানটা ভালো লেগেছে বেশ, তবে একটু আগের অপমানের কথা ভুলে যায়নি সে। গান ভালো লাগুক না যেন গোটা মানুষটাকেই ভালো লাগুক, রূপন্তী তা বলবে না, কখনো না। মেয়েটা সকলের এত গানের প্রশংসাকে উপেক্ষা করে ব্যাগ থেকে চকলেট বের করলো এক বক্স। সকলকে একটা একটা চকলেট দিয়ে শেষে একটা চকলেট বাড়িয়ে দিল বিভানের পানে। ছেলেটা হাতে নিল না চকলেটটা, তৎক্ষণাৎ মুখ হা করে বোঝালো, মুখে দিয়ে দাও। অবাক হলো সকলে। যে ছেলে চকলেট বা মিষ্টি জিনিস পছন্দ করত না, সে সেদিন চকলেট খেয়েছে, আজ আবার খাইয়ে দিতে বলছে। ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা গোল গোল চোখে তাকালো বিভানের হা করা মুখ পানে। বিরক্ত হলো ছেলেটা। সে কি এমন করেছে? শুধু হা করে রূপন্তীকে চকলেটটা খাইয়ে দিতে বলেছে, এই তো। কিন্তু সকলে যেভাবে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সে কি না কি করে ফেলেছে। বিভান কপাল কুঁচকাল, গম্ভীর কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে থাকার কি আছে? গাড়ি চালাচ্ছিলাম, তাই মুখে দিয়ে দিতে বলছি। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও ইমাদ নিতে পারল না। এমনিতেও বিভানের আচার আচরণ ইদানিং সন্দেহজনক। রূপন্তী মেয়েটার সাথে যেন সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। আচ্ছা, বিভানও কোনোভাবে রূপন্তীকে পছন্দ করে না তো? করতেও পারে। মানুষ কখন কার ওপর দুর্বল হয়ে পড়বে কেউ জানে না। হোক সে শত্রুর মেয়ে, মেয়ে তো। আর মানুষ স্বভাববশতই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় বেশি। ইমাদের হৃদয়ে কাঁপল। এমন নয় যে সে আগে প্রেম করেনি, কোনো নারীর সাথে সম্পর্কে জড়ায়নি। সে এর পূর্বে এ দেশীয় 2 নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে, আবার ঠুকনো কারণে তাদের সাথে বিচ্ছেদও ঘটেছে। তবে কখনো তেমন কষ্ট হয়নি। হারানোর ভয় জাগেনি হৃদয়ে, যেমনটা রূপন্তীর ক্ষেত্রে জাগে। হয়তো ওই নারীদের কখনো ইমাদ ভালোবাসতে পারেনি, আর রূপন্তীকে ভালোবেসেছে। ছেলেটা রূপন্তীর হাত থেকে বিভানের চকলেটটা নিয়ে নিল। চকলেটের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ওর মুখে আমি দিয়ে দিচ্ছি। বিভান দাঁতে দাঁত চাপল, ক্রোধে রিরি করে উঠল শরীরটা। সে ঠিক জানে এই বদমাইশটা ইচ্ছে করেই এমনটা করেছে যাতে রূপন্তী তাকে খাইয়ে দিতে না পারে। তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপন্তী। সবার সম্মুখে এভাবে লোকটাকে খাইয়ে দিতে কেমন অস্বস্তি লাগছিল। তাও ভালো ইমাদ নিয়ে নিয়েছে।
মাত্র 2 ঘন্টা ব্যবধানে সমুদ্র তীরে এসে পৌঁছালো বিভানরা। বিশাল জলরাশি অভূতপূর্ব দৃশ্য ধারণ করা এক সুন্দর সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। ঢেউয়ের একটা শো শো শব্দ আঘাত হানছে কর্ণে। তবে এই দিকটায় জনমানবের দেখা নেই তেমন। নিরিবিলি সময় কাটাতে লোকালয় বা মূল সৈকত থেকে কিছুটা দূরে একটু নির্জন স্থানে ঘাঁটি গেড়েছে তারা। এখানে এসেই জ্যাক, বিভান এবং ইমাদ তাঁবু গাড়ার কাজে লেগে পড়লেও রূপন্তী, এলিনা এবং দোলা লেগে পড়েছে সমুদ্র বিলাসে। তারা ছুটে চলেছে সমুদ্রের তীরে তীরে। কিঞ্চিত সময় নিয়ে তাঁবু গেড়ে সবটা গুছিয়ে ইমাদ, বিভান এবং জ্যাক এলো মেয়েগুলোর পানে। রূপন্তী এক পাশে দাঁড়িয়ে 2 দিকে হাত ছাড়িয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টেনে সমুদ্র তীরের বিশুদ্ধ বাতাস টেনে নিতে শুরু করলো ভেতরে। ইমাদ হাসল, নিঃশব্দে এগিয়ে গেল মেয়েটার পানে। মেয়েটার খুব কাছাকাছি গিয়ে হঠাৎই চিৎকার করে উঠল। ওইটা কি? তিমি তিমি! আকস্মিক চিৎকারে হকচকালো রূপন্তী। তৎক্ষণাৎ চোখ দুটো খুলল সে। ধরফরিয়ে উঠে পিছন ঘুরে দৌড় লাগাতে অসাবধানতা বশত তার এক পায়ের সাথে আরেক পা বেঁধে গেল। মেয়েটা নিজের শরীরের ভারসাম্য হারালো মুহূর্তেই। হোঁচট খেয়ে পড়ল সম্মুখে। তবে সে একা পড়েনি, ইমাদকে নিয়ে পড়েছে। ছেলেটা তার পেছনে থাকায় প্রথমে ইমাদ পড়েছে, তার ওপর তার বুকের ওপর রূপন্তী। হকচকিয়ে উঠল ইমাদ, রূপন্তী দুজনেই। তাদের পড়ে যেতে দেখে আবার সাথে সাথেই সেখানে ছুটে এলো বাকিরা। বিভানের হৃদয়ে যেন আগুন জ্বলে উঠল। ভেতরটা পুড়ছে ভীষণ। এত জায়গা থাকতে রূপন্তীকে কেন ইমাদের উপরেই পড়তে হবে? আর ইমাদকেও বা কেন তাকেই ভয় দেখাতে হবে? বিভানের এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হচ্ছে সমুদ্র থেকে সত্যি সত্যি একটা তিমি ধরে এনে তার পেটে এই ইমাদ বেটাকে চালান করে দিতে। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করা সম্ভব নয়। ছেলেটার ক্রোধের পারদ লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠল। চোখ দুটোতেও তার ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। চোয়াল শক্ত করে রূপন্তীকে সে বলল, ঠিকভাবে হাঁটাও শিখায়নি তোমার ওই সুশীল বাবা? যেখানে সেখানে যার তার গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ো। রূপন্তী তড়িঘড়ি করে ইতিমধ্যে ইমাদের উপর থেকে উঠে দাঁড়িয়েছে। বালুর উপরে পড়ায় মেয়েটা খুব একটা ব্যথা না পেলেও অপ্রস্তুত হলো ভীষণ, সাথে বিরক্তও লাগলো। এই ইমাদ ছেলেটা ইদানিং একটু বেশিই করছে, অতিরিক্ত গায়ে পড়ছে। ইমাদ যদি হঠাৎ করে পেছন থেকে এসে তাকে ভয় না দেখাতো তাহলে সে চমকে উঠে পিছন ফিরত না, আর শরীরের ভারসাম্য হারিয়ে এর গায়ের উপরেও পড়তো না। রূপন্তী বোঝে ইমাদের মধ্যে তার জন্য কোনো না কোনো অনুভূতি বাসা বেঁধেছে, কিন্তু ছেলেটা তো সরাসরি কিছুই বলছে না, তাই সেও কিছু বলতে পারছে না। যেখানে ইমাদ সরাসরিভাবে কিছু বলছে না সেখানে সেই বা সরাসরিভাবে কিছু কিভাবে জিজ্ঞেস করবে? বিষয়টা দৃষ্টিকটু। তাছাড়া এদেশে আসার পরে বিভিন্ন বিষয়ে ইমাদ তাকে সাহায্য করেছে বেশ, সর্বদা ভালো ব্যবহার করেছে। সেক্ষেত্রে হুট করে ছেলেটার সাথে খারাপ ব্যবহারও মানানসই নয়। তাও যদি ছেলেটার মনের কথা প্রকাশ করতো তখন না হয় বুঝিয়ে বলা যেত কিছু একটা, কিন্তু এ তো তাও করছে না। আর এই লোক আছে সব সময় তার বাবাকে নিয়ে, প্রতিটি কথায় তার বাবাকে না টানলে এর পেটের ভাত হজম হয় না। রূপন্তী দাঁতে দাঁত চাপলো, বিভানের পানে তাকিয়ে বলল, যা বলার আমাকে বলুন, প্রতিটি কথায় কথায় একদম আমার বাবাকে টানবেন না। টানবো, 100 বার টানবো। তুমি অন্য ছেলেদের গায়ের উপরে পড়তে পারবে আর আমি তোমার বাবাকে টানতে পারবো না? রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, অন্য ছেলেদের গায়ের ওপরে পড়ার সাথে আমার বাবার সম্পর্ক কি? বিভান ভাবলেশহীনভাবে জবাব দিল, কোনো সম্পর্ক নেই, তবুও আমি তার কথাই তুলব যাতে ফের তুমি আর কারো গায়ের উপরে না পড়ো। এ পর্যায়ে রূপন্তীর মেজাজ বিগড়েল আরও। কোনো কারণ ছাড়া এ তার বাবাকে নিয়ে যা খুশি বলবে আর তাকে তা মেনে নিতে হবে কেন? কোন দেশের লাট সাহেব এ? মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, তাহলে আমিও যখন তখন এর ওর গায়ের উপর পড়বো। যেখানে যে ছেলেকে পাবো লাফিয়ে তার কোলে উঠে যাব। বিভান তৎক্ষণাৎ সকলের সম্মুখে দাঁড়িয়েই নিজের দুহাত বাড়িয়ে দিল রূপন্তীর পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, আপাতত আমার কোলেই উঠে এসো, আমি তোমাকে কোলে নেওয়ার জন্য একদম প্রস্তুত। রূপন্তী ভরকে গেল। এসব কি বলছে এই লোক? মাথাটা খারাপ হলো নাকি? সে না হয় রাগের মাথায় একটা কথা বলেই ফেলেছে, সেই কথায় এমন উত্তর অন্তত বিভানের ন্যায় পুরুষের থেকে কাম্য ছিল না। জ্যাক, ইমাদ, এলিনা এবং দোলাও অবাক হলো ভীষণ। বিস্ময়ে জ্যাকের চোয়াল ঝুলে পড়ল যেন। এ কোন বিভানকে দেখছে সে? কোন মুখ দিয়ে ছেলেটা এ কথা বের করলো?
রূপন্তী আর চোখে একবার দেখলো সকলের পানে তাকিয়ে। কেমন বিব্রতকর দৃষ্টি তাদের। মেয়েটার ভেতরে ভেতরে অপ্রস্তুত হলো ভীষণ। এলোমেলো পা ফেলে ওই স্থান থেকে পালাতে চাইল সে। যেতে যেতে বলল, আপনি একটা অসভ্য নির্লজ্জ বদমাইশ লোক। সময় গড়ালো কিছুটা। আকাশের অবস্থানরত সূর্যটা তার স্থান পরিবর্তন করে প্রায় মাথার উপরে চলে এসেছে। সকলে মিলে দুপুরের খাবার তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ওই নাটক সিনেমাতে যেমনটা দেখা যায়, অনেক বন্ধু বান্ধব মিলে সমুদ্র তীরে ঘুরতে যায়। সমুদ্র থেকে চিংড়ি, কাঁকড়া, ঝিনুক আহরণ করে তা রান্না করে সকলে খায়। আসলে বাস্তবতা তার ভিন্ন। বাস্তবে সমুদ্র তীরে আজকাল চিংড়ি, কাঁকড়া, ঝিনুক তো দূরে থাক, একটা পোকাও খুঁজে পাওয়া মুশকিল। তারপর ও রূপন্তী, ইমাদ, জ্যাক, দোলা এবং এলিনা মিলে চারদিকে অন্তত একটা ছোট চিংড়ির আশায় খোঁজাখুঁজি করছিল বেশ। তবে শেষ পর্যন্ত তারা সকলেই ব্যর্থ। উপায় না পেয়ে বাসা থেকে আনা মাংসের বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সকলে মিলে মাংস কেটে কুটে ধুয়ে প্রস্তুত করে ফেললেও বারবিকিউ মশলা কোথায়? তাদের খাবারের ব্যাগে মশলা পাওয়া যাচ্ছে না কোথাও। কিঞ্চিৎ সময় ধরে মশলা খোঁজাখুঁজির মধ্যেই রূপন্তীর স্মরণে এলো কিছু একটা। হাত তুলে নিজের কপালে নিজে চাপড় মেরেই বলল, মশলা তো আমার ব্যাগে। সকালে খাবারের সব জিনিসপত্র এ ব্যাগে ভরতে ভরতে আর জায়গা না থাকায় মশলার প্যাকেট আমার ব্যাগেই ভরেছিলাম। পরপর উঠে দাঁড়ালো রূপন্তী। তাঁবুর দিকে যেতে যেতে বলল, ব্যাগ থেকে মশলা নিয়ে আসছে এক্ষুনি। সকলের ব্যস্ততার সুযোগ নিয়ে বিভানও উঠে দাঁড়ালো সেখান থেকে। রূপন্তীর পিছু পিছু সেও এলো তাঁবুর নিকটে। মেয়েটার ব্যাগ থেকে মশলার প্যাকেট বের করে তাঁবুর বাইরে বেরুতেই মুখোমুখি হলো বিভানের। তবে ছেলেটাকে খুব একটা পাত্তা দিল না রূপন্তী। তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখের দিকে। ভ্রু কুচকালো বিভান। কে পিছু ডেকে বলল, দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো। পিছন ঘুরে বিভানের পানে তাকিয়ে বলল, কি কিছু বলবেন? বিভান তেমন ইতিউতি করল না, সোজা সাপটা বলল, আমি ব্যতীত আর কোনো ছেলের গায়ের উপরে পড়বে না। রূপন্তী চমকালো ভীষণ। এ কি বলছে এ পুরুষ? সে কি ভুল শুনছে নাকি সঠিক? যে ছেলেকে একটু ভুলবশত ছুঁয়ে দিলেও শত্রুর মেয়ে বলে ছ্যাদ করে ওঠে, সে কিনা আজ বলছে সে ব্যতীত আর কারো গায়ের উপরে পড়বে না। এ কথার মানে কি? সে যেটা ভাবছে তেমনটা নাকি অন্য কিছু? রূপন্তী সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন এ পুরুষকে সে একরূপে দেখে এসেছে, আজ হুট করেই তার এই ভুল বদল মেনে নিতে পারছে না। কেমন বিভ্রান্ত হচ্ছে হৃদয়, দোটানায় ভুগছে। রূপন্তী চোখ বড় বড় করল, অবাক স্বরেই বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই ডাক পড়ল। এলিনা গলা উঁচিয়ে বলল, তাড়াতাড়ি মশলা দিয়ে এসো। বিভানও এলিনার ডাক শুনে আর ওই স্থানে দাঁড়ালো না। মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে পা বাড়ালো ইমাদের দিকে। তবে যাওয়ার আগে মৃদস্বরে বলল, তাড়াতাড়ি এসো। রূপন্তী আর তেমন ভাবল না বিভানের কথাটা নিয়ে। আপাতত সমুদ্র বিলাসে এসেছে, সমুদ্র বিলাস করা যাক, তারপর না হয় এসব বিষয় নিয়ে ভাবা যাবে। তাছাড়া এই লোকের ওপর বিশ্বাস নেই কোনো, সব সময় তাকে অপমান করার কারণ খোঁজে। এখন এমন একটা কথা বলে তাকে বিভ্রান্তিতে ফেলে একটু পরেই দেখা যাবে অপমান করছে। রূপন্তী নিজের সকল ভাবনা চিন্তার ইতি ঘটিয়ে মশলা নিয়ে পৌঁছালো বাকিদের কাছে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে বারবিকিউ তৈরি শুরু করলো। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝে হঠাৎ করে অসাবধানতা বশত রূপন্তীর হাতে লেগে গেল বারবিকিউয়ের তৈরির আগুন। সাথে সাথেই চিল্লিয়ে উঠল মেয়েটা। হকচকালো সকলেই। বিভান তাড়াহুড়ো করে রূপন্তীর হাতটা ধরবে, কিন্তু তার আগে মেয়েটার হাতটা ধরে নিল ইমাদ। অস্থির কণ্ঠে বলল, একটু দেখে কাজ করবে না? বেশি ব্যথা পেয়েছো? বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। হৃদয়টা জ্বলে উঠল ভীষণভাবে। মনে হচ্ছে যেন কেউ তার হৃৎপিণ্ড বরাবর একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। ইমাদের ওপর রাগ লাগছে ভীষণ। তবে এবার রাগের সাথে সাথে রূপন্তীকে হারানোর ভয়টাও জেঁকে ধরেছে তাকে। ইমাদ যেভাবে রূপন্তীর পিছনে পড়ে আছে তাতে মেয়েটার হৃদয়ের দুর্বলতা তৈরি হতে সময় লাগবে না। মেয়ে মানুষ এমনিতেই একটু যত্ন এবং একটু ভালোবাসা পেলেই গলে যায়। না না, বিভান কিছুতেই রূপন্তীকে হারাতে পারবে না। তাতে যা হবার হয়ে যাক। এবার তাকে এমন কিছু করতে হবে যাতে কেউ চাইলেও তার থেকে রূপন্তীকে আলাদা করতে না পারে। সে যদি এখন মেয়েটার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় তাহলেও দুদিন পর একটা বিচ্ছেদের সম্ভাবনা থেকেই যায়। জোরপূর্বক না হয় রূপন্তীকে তার প্রেমিকা বানাবে, কিন্তু তারপর যদি রূপন্তী চলে যেতে চায় তখন বিভানের এমন কোনো লিগ্যালি অধিকার থাকবে না যার দ্বারা সে মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবে।
বা নিজের কাছে বেঁধে রাখতে পারবে। আর এখন যদি এই সমুদ্র তীরে তারা থাকে, তবে ইমাদ আরও বিভিন্নভাবে রূপন্তীর কাছাকাছি আসার চেষ্টা করবে। মেয়েটার মন জয়ের চেষ্টা করবে, যা সহ্য হবে না বিভানের। বাসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা। ইমাদের হাত থেকে রূপন্তীর হাতটা এক প্রকার ছিনিয়ে নিল সে। টেনে দাঁড় করাতে করাতে বলল, চলো আমার সাথে। কোথায়? জাহান্নামে। রূপন্তীকে টেনে হিঁচড়ে গাড়ির দিকে পা বাড়ালো বিভান। মেয়েটা ব্যস্ত হলো, চেঁচিয়ে বলল, আরে কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বিভান উত্তর দিল না। তবে হঠাৎ তার এমন আচরণে হক চকালো মা, জ্যাক, এলিনা এবং দোলা। তারা সকলে মিলে এখানে এসেছে প্রকৃতি বিলাস করতে, সমুদ্র তীরে একটু সময় কাটাতে। তাহলে এখন বিভান রূপন্তীকে নিয়ে চলে যেতে চাইছে কেন? ইমাদ এবং জ্যাক পথ আগলে দাঁড়ালো বিভানের। ইমাদ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? কাজ আছে তাই চলে যাচ্ছি। তোর কাজ আছে, তুই চলে যা। রূপন্তীকে নিয়ে কেন যাচ্ছিস? ওকে রেখে যা, ও আমাদের সাথে উপভোগ করুক। বিভান দাঁতে দাঁত চাপলো, চিবিয়ে চিবিয়ে বলল, ওকে ছাড়া কাজটা হবে না বলেই ওকে নিয়ে যাচ্ছি। তোরা উপভোগ কর, তোদের তো কেউ বারণ করেনি। কথাটা শেষ করেই বিভান রূপন্তীর হাত টেনে আবার হাঁটা লাগালো। গিয়ে বসলো গাড়িতে। জ্যাক তাড়াহুড়ো করলো, ব্যস্ত পায়ে গাড়ির কাছে এসে বলল, তুই গাড়ি নিয়ে চলে গেলে আমরা বাড়ি ফিরবো কি করে? বিভান গাড়িতে স্টার্ট দিতে দিতেই জবাব দিল, এখান থেকে 10 মিনিট হাঁটলেই একটা স্টেশন পেয়ে যাবি, সেখানে গিয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যাস। ইমাদের রাগ লাগলো। সে বেশ বুঝতে পারছে কোনো কাজ টাজ নেই, শুধুমাত্র তার থেকে দূরে সরাতে বিভান রূপন্তীকে নিয়ে চলে যাচ্ছে। ক্রোধে ফোঁস ধ্বনি তুলল ইমাদ। গলা উঁচিয়ে কিছু বলতে চাইল সে, কিন্তু তার আগেই বিভান গাড়ি নিয়ে প্রস্থান ঘটালো। ইমাদ রেগেমেগে তার পাশেই অবস্থানরত একটা গাছের গায়ে ঘুষি বসালো। কটমট করে বলল, আমিও দেখি তুই কিভাবে রূপন্তীকে আমার থেকে দূরে রাখিস। আমার ভালোবাসাকে পেতে আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কিছুটা সময়ের ব্যবধানে বিভান একটা বড় বিল্ডিং এর সম্মুখে গাড়ি থামালো। শহরের মধ্যেই বিল্ডিংটা, কিন্তু এখানে হঠাৎ কেন এলো তারা? এখানে তাদের কাজই বাকি। রূপন্তী ভ্রু কুচকালো, সন্ধিহান সুরে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? কোনো বিভান উত্তর দিল না কোনো। গাড়ি থেকে নেমে ঘুরে এসে দাঁড়ালো রূপন্তীর পাশে। সেদিকের দরজাটা খুলে বলল, নেমে এসো। রূপন্তী গাড়ি থেকে নামতেই বিভান উল্টো ঘুরে বিল্ডিং এর ভেতরের দিকে পা বাড়ালো। মেয়েটাও দেরি করলো না, দ্রুত ছুট লাগালো পিছু পিছু। বিভান রূপন্তীকে নিয়ে সোজা এলো ওই বিল্ডিং এর 5ম তলায়। অবাক হলো মেয়েটা, গোল গোল চোখে তাকালো আশেপাশে। বিল্ডিং এর অন্যান্য ফ্লোরগুলোর খবর তো আর জানা নেই, তবে এই ফ্লোরটা বেশ সাজানো গোছানো এবং পরিপাটি। বেশ কিছু মানুষও বসে বসে কাজ করছে। সম্ভবত এটা কোনো অফিস হবে। কিন্তু বিভান এখানে কেন রূপন্তীকে নিয়ে এসেছে? এখানে তাদের কাজ কি? ছেলেটা অফিস কক্ষের ভেতরে প্রবেশ করতেই কর্মরত সবাই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। বিভান হালকা একটু মাথা নাড়িয়ে সকলকে বসতে বলল। অতঃপর রূপন্তীকে নিয়ে অফিসের একটা বড়সড় কক্ষে এসে দাঁড়ালো। মেয়েটার চোখ বড় বড় হলো আরও। বিস্মিত দৃষ্টিতে সে তাকালো আশেপাশে। এটা সম্ভবত কারো নিজস্ব কেবিন। কক্ষের চারদিকটা পরিপাটিভাবে সাজানো। এক পাশে আবার একটা সোফাও রয়েছে। বিভান সোফার পানে ইশারা করলো। আদেশের সুরে রূপন্তীকে বলল, ওখানে গিয়ে বসো। মেয়েটা চারিদিকে নজর ঘোরাতে ঘোরাতেই বসলো সোফায়। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকলো এরিক এবং হ্যারি। হাতে তাদের নীল রঙা একটা ফাইল। বিভান তাদের দেখেই এগিয়ে গেল, গম্ভীর স্বরে প্রশ্ন করলো, যে কাজটা দিয়েছি করেছিস তা? হ্যারি নীল রঙের ফাইলটা এগিয়ে দিল বিভানের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, জি স্যার। বিভান হাত বাড়িয়ে ফাইলটা হাতে নিতে নিতে বলল, ঠিক আছে, বাকিদের নিয়ে বাইরে অপেক্ষা কর, আমি রূপন্তীকে নিয়ে আসছি একটু পর। হ্যারি আর এরিক চলে গেল। বিভান বসলো রূপন্তীর পাশে। হাতের ফাইলটা উল্টো পাল্টে দেখতে দেখতে প্রশ্ন করলো, ইমদের সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক নেই। বিভান তার কাছে থাকা ফাইলটা এগিয়ে দিল রূপন্তীর দিকে। নির্বিকার ভঙ্গিতে বলল, সম্পর্ক থাকলেও আমার কিছু করার ছিল না। যাই হোক, এখন এটাই সই করে দাও। রূপন্তী ফাইলটা হাতে নিল, ভ্রুকুচকে শুধালো, এটা কি? তুমি অশিক্ষিত নাও, পড়ে দেখো। রূপন্তী ভ্রু কুচকে ফাইলের ভেতরে থাকা কাগজগুলো পড়তে শুরু করলো। কিঞ্চিত সময়ের ব্যবধানে চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। চোখে মুখে ফুটে উঠল বিস্ময় ভাব। হতবাক কণ্ঠে সে বলল,
এ তো বিয়ের কাগজ। শীতল হলো বিভানের দৃষ্টি। ভাবলেশীনভাবে পকেট থেকে একটা কলম বের করে তা এগিয়ে দিল রূপন্তীর পানে। গম্ভীর অথচ ঠান্ডা কণ্ঠে বলল, সই করে দাও। রূপন্তী বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। এতটা বিস্মিত বোধহয় সে আর কখনো হয়নি। এসব কি হচ্ছে তার সাথে? বিভান এখানে এনে তাকে বিয়ের কাগজে সই করতে বলছে কেন? যে লোক তাকে শত্রু মনে করে, সর্বদা অপমানের কারণ খোঁজে, সে কিনা আজ তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া বিভান যেখানে এখনো তার বাবাকে নিজের পিতার মাতার হত্যাকারী হিসাবে মনে করে, সেখানে তাকে বিয়ে করতে কেন চাইছে? তাও এইভাবে কাউকে না জানিয়ে একাকী। কি চাইছেটা কি এই লোক? রূপন্তীর মস্তিষ্ক যেন আর কিছু ভাবতে পারছে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কটা। আচ্ছা, বিভান তার সাথে মজা করছে না তো? তাই হবে হয়তো। না হয় পৃথিবীতে একমাত্র মেয়ে হিসাবে রূপন্তীর জীবিত থাকলেও তাকে তো বিভানের বিয়ে করার কথা নয়। মেয়েটা ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করলো। বোকা বোকা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? না। তাহলে আমি মজা করছি না। রূপন্তী হতবাক কণ্ঠে বলল, তার মানে এটা সত্যি? আপনি সত্যি আমাকে বিয়ে করতে চাইছেন? একদম। কিন্তু কেন? কেন বিয়ে করতে চাইছেন আপনি আমাকে? আমার ইচ্ছে হচ্ছে তাই। বিভানের দায়সারা জবাব। রূপন্তীর এবার অবাকের সাথে সাথে রাগও লাগলো ভীষণ। লোকটা কি নাটক শুরু করেছে আবার? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? রূপন্তী ফুঁসে উঠল, কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়ে বলল, নাটক শুরু করেছেন? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি যে আপনার ইচ্ছে হলো আর করে নিলেন? তাছাড়া আমি আপনাকে বিয়ে করতে রাজি নই। আমি তোমার মতামত চাইনি, শুধু সই করে দিতে বলেছি, সই করে দাও। রূপন্তী কটমট করল, দাঁতে দাঁত চেপে বলল, মামু বাড়ির আবদার পেয়েছেন যে আপনি বলবেন সই করতে আর আমাকে সই করে দিতে হবে? আমার জীবন অবশ্যই আপনার ইচ্ছে অনুযায়ী চলবে না। একজন স্বাধীন নারী হিসেবে আমার জীবনের সকল সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধুমাত্র আমার। আপনার কোনো অধিকার নেই নিজের মতামত আমার উপর চাপিয়ে দেয়া। বিভান সোফায় গা এলিয়ে দিল, শীতল কণ্ঠে বলল, আপাতত সেই অধিকারটা পেতেই এত আয়োজন। তুমি শুধু একবার কাগজটায় সই করে দাও, তারপর অধিকার কত প্রকার এবং কি কি হাতে কলমে শিখিয়ে দেব তোমাকে। রূপন্তীর ক্রোধ বাড়ল আরো। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল সে। অতঃপর শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। দরকার হলে আজীবন কুমারী থাকবো, তবুও আপনাকে বিয়ে করব না। সময় নাও একটু, ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত জানিও না হয়। বিভানের এখনো নির্বিকার জবাব। রূপন্তী বসা থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, কটমট করে বলল, ভাবনা চিন্তার কিছুই নেই। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। পরপর পেছন ঘুরে হাঁটা লাগালো রূপন্তী। যেতে যেতে বলল, আপনি থাকুন, আমি যাচ্ছি। বিভান ততটা গায়ে মাখল না রূপন্তীর একটা কথাও। পেছন থেকে ডেকে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আচ্ছা, বাড়িতে গিয়ে 2 জনের বদলে 3 জনের রান্না বসিও। কাজী সাহেবও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন। আমাদের বিয়েটা না হওয়া অবধি ওনাকে বিদায় দিচ্ছি না। রূপন্তী থেমে গেল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবার এসে দাঁড়ালো বিভানের মুখোমুখি। কটমট করে বলল, কোনো কাজী সাহেব যেন বাড়িতে না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বিভান সোজা হয়ে বসলো, বাঁকা হেসে বলল, কোন অধিকারে তুমি এ কথা বলছো? এই বাড়িটা কি তোমার? তুমি কি আমার স্ত্রী? তাহলে আমার বাড়িতে কে আসবে না আসবে কিংবা কে থাকবে না থাকবে সে সম্পর্কে কথা বলার তুমি কে? থতমত খেয়ে গেল রূপন্তী। সত্যিই তো ও বাড়ি তার নয়, সুতরাং ও বাড়ি সম্পর্কে কথা বলার কোনো অধিকার তার নেই। ঠিক আছে, কাজী সাহেব কেন, কাজী সাহেবের পুরো পরিবার সহ ও বাড়িতে নিয়ে আসুক বিভান, সেও কিছু বলবে না। কিন্তু এ বিয়ে সে কোনোভাবেই করবে না। এমন লোককে আর যাই হোক বিয়ে করা যায় না। খবিশ লোক একটা। বিয়ে মানে জানে এ, বিয়ে হলো সারা জীবনের বন্ধন। আর এ লোকের সাথে রূপন্তী সারা জীবন কাটাতে পারবে না। মেয়েটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। পিছু ঘুরে আবার চলে যেতে নিলেই তার হাত টেনে ধরল বিভান। ঠান্ডা কণ্ঠে বলল, বসো। রূপন্তী বসল না। বিভানের পানে ফিরে তাকিয়ে বলল, বসার দরকার নেই, আপনার যা বলার এভাবেই বলুন। বিভান উঠে দাঁড়ালো। পকেটে হাত গুজে খুব স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞেস করলো, আমাকে তোমার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? আপনাকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি সুদর্শন তরুণ, অর্থ সম্পদ রয়েছে। যে কোনো মেয়ের আমাকে ভালো লাগার
কথা। তোমার ভালো লাগবে না কেন? রূপন্তী ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। নিজের প্রশংসা নিজে করছেন? না, আমি শুধু জানতে চাইছি আমাকে তোমার না পছন্দ করার কারণ। রূপন্তী অত ভাবল না, ফট করে বলল। কারণ আপনার স্বভাব চরিত্র খারাপ। বিভানের কপালে ভাঁজ পড়ল, চোখ ছোট ছোট করে বলল। আমার স্বভাব চরিত্রে তুমি খারাপ কি পেলে? আমার কি অনেক নারীদের সাথে ওঠা বসা রয়েছে? বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে রাত কাটিয়েছি বা কাউকে চুমু খেয়েছি? চুমু খাওয়ার কথাটা শুনে রূপন্তী অপ্রস্তুত হলো কিছুটা। তার স্মরণে এলো সেই রাতের কথা, যে রাতে বিভান খিচুড়ি খিচুড়ি করে তাকে চুমু খেয়েছিল। ঢোক গিলল রূপন্তী, এলোমেলো দৃষ্টি ফেলে বলল। স্বভাব চরিত্র খারাপ বলতে আমি ওটা বোঝাইনি। আমি বুঝিয়েছি আপনি অধিক রগচটা, বদমেজাজি, কথায় কথায় আমাকে অপমান করেন। আপনার সাথে আমার মিলে না। মূলত এসব কারণেই আমি আপনাকে বিয়ে করতে চাই না। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল রূপন্তীর পানে, অতঃপর বলল। কিন্তু বিয়েটা যে তোমার আমাকে করতেই হবে, তোমার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। মানে কি? মানে তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তবে এর প্রভাব দেশে তোমার বাবা মায়ের উপরে পড়বে, এমনকি আমার দাদা দাদির উপরেও পড়বে। রূপন্তী কপাল কুঁচকালো, দৃষ্টি সরু করে বলল। ভাবে বিভান হাসল, আবারও সোফায় বসতে বসতে বলল। দাদুভাইয়ের বয়স বেড়েছে, বুড়ো হয়ে গেছেন তিনি। ব্যবসার কাজটা বেশিরভাগ আমাকেই সামলাতে হয়। এখন তুমি বলতে পারো আপনি তো এদেশে থাকেন, তাহলে ও দেশের ব্যবসা কিভাবে সামলান? ও দেশে আমাদের ব্যবসা থাকলেও তার মূল কাজ চলে এদেশে বসেই, যেটা আমি সামলাই। আমি যদি এখন আমার কাজ বন্ধ করে দেই কিংবা বলি কাজ করব না, তখন কি হবে ভেবে দেখেছো? দাদুভাই সাথে সাথে ব্যবসায় লস খেয়ে যাবে, ফলস্বরূপ তাকে পথে বসতে হবে। আর তোমার বাবার বেতনও বন্ধ। সালাম আঙ্কেলের যা বয়স, তাতে মনে হয় না তাকে আর কোনো চাকরিতেও নিবে। আর তুমি যে দেশে বসে চাকরি করে দেশে টাকা পাঠাবে, তারও উপায় নেই। তোমার পাসপোর্ট আমার কাছে, টুক করে পাসপোর্টটা নষ্ট করে আবার পুলিশের হাতে তুলে দেব। ওদিকে দেশে মরবে তোমার পরিবার, আর এদিকে স্পেনে তুমি। থামলো বিভান, একটু সময় নিয়ে ফের বলল। তোমার কাছে দুইটা পথ খোলা আছে। এক নাম্বারটা হলো আমাকে বিয়ে করো, 2 নাম্বারটাও ওই একই, আমাকে বিয়ে করো। এখন তুমি যেটা মেনে নাও। দয়ার শরীর আমার, এই 2টা পথের মধ্যে জোর জবরদস্তি করে তোমার উপরে আমি কোনোটা চাপিয়ে দিতে চাইছি না। স্বাধীন দেশের স্বাধীন নারী তুমি। এই 2টা পথের মধ্যে যে কোনো একটা ঝটপট করে বেছে নাও তো। রূপন্তী চোখ ছোট ছোট করে শুধালো। আপনি কি এখন আমাকে আমার পরিবার এবং পাসপোর্ট নিয়ে ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করাতে চাইছেন? এক প্রকার তেমনটাই বলা যায়। বিভানের শান্ত কণ্ঠস্বর, তবে বিশ্বাস করতে কষ্ট হলো রূপন্তীর। বিভান এমন কিছু করতে পারে বলে তা মনে হলো না। সে যদি হুট করেই ব্যবসার কাজ বন্ধ করে দেয় তবে লস তাদেরই হবে। তাদের ব্যবসা ধস নামবে, নাম খারাপ হবে, অর্থ সংকটে পড়বে। সালাম হোসেনের ক্ষেত্রে শুধুমাত্র বেতনটাই বন্ধ হবে, এর থেকে বেশি কিছু তো নয়। তাছাড়া বিভান সত্যি সত্যি ব্যবসার কাজ সামলায় কিনা এ ব্যাপারেও তীব্র সন্দেহ রয়েছে। এদেশে আসার পরে একে ব্যবসার কাজে সামলাতে বা অফিসে দৌড়াদৌড়ি করতে তো তেমন কখনোই চোখে পড়েনি রূপন্তীর। হতে পারে বিভান তাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানোর জন্য এসব বলছে। ভেঙচি কাটল মেয়েটা, ওষ্ঠ বাঁকিয়ে বলল। আপনার যা ইচ্ছে হয় করুন আপনি, আমি তবুও আপনাকে বিয়ে করব না। আর কি যেন বললেন, ব্যবসার কাজ বন্ধ করবেন? আমার তো আরো সন্দেহ হচ্ছে আপনি আদৌ কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন কিনা। অফিসে তো আসতে দেখি না কখনো। সারাদিন বাড়িতে বসে পাশের বাসার আন্টির ন্যায় পায়ে পায়ে আমার দোষ খুঁজে বেড়ান, আর তা নিয়ে অপমান অপদস্থ করেন। সুতরাং এসব ভয় টয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমি আপনাকে বিয়ে করছি না, মানে করছি না। তোমার কি মনে হয় আমি অফিসে আসি না? কোনো ব্যবসার কাজে আমি যুক্ত নেই? এসব শুধুমাত্র তোমাকে ভয় দেখানোর জন্য বলছি। সারাদিন কি তুমি আমার সাথে থাকো? তুমি দেখো যে আমি। এইটুকু বলতেই হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল রূপন্তী। ভেঙচি কেটে পা বাড়ালো বাহিরের পানে, যেতে যেতে বলল। এত কথা শুনতে আর ভালো লাগছে না আমার। বাড়িতে যাচ্ছি। গিয়েছিলাম একটু সমুদ্র বিলাসে, তাও বেহুদা একটা ঝামেলা করে নিয়ে এলেন, যত সব।
কথাটা বলেই রূপন্তী হনহন করে বেরিয়ে গেল অফিস থেকে। বিভান তাকে আটকাতে গিয়েও আটকালো না, দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে, তা আজ হোক কিংবা কাল। পৃথিবীর এই প্রান্তের সূর্যটা ডুবে গেছে, চারদিকটায় ছড়িয়ে পড়েছে কৃষ্ণাভ আধার। বিভান তার কথা অনুযায়ী কাজ করেছে। কাজী সাহেবকে এ বাড়িতে নিয়ে এসেছে, থাকতে দিয়েছে এরিক এবং হ্যারির সাথে বাহিরের ঘরে। রূপন্তীর ভেতরেও যতই ক্ষোভ বা রাগ থাকুক না কেন, সে ভালোভাবেই রান্না করে খাইয়েছে সবাইকে। ঘরে একজন লোক চলে এলে তাকে না খাইয়ে রাখা বা তার সম্মুখে নিজের ক্ষোভ প্রকাশ করা নিশ্চয়ই দৃষ্টিকটু। আর তাছাড়া কিছু বললেও তো লাভ নেই, এটা বিভানের বাড়ি, এখানে তার কিছু বলার অধিকার নেই। এখন সে শুধু বিয়েটা না করলেই হলো। সকলকে খাইয়ে দাইয়ে সব গুছিয়ে কেবলই নিজের কক্ষে প্রবেশ করল রূপন্তী। সারাদিনের ঝামেলায় শরীরটা এক মুহূর্তেই ক্লান্ত বেশ। মেয়েটা কোনোভাবে হাত মুখটা ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ দুটো একটু লেগে আসতে না আসতেই কর্কশ ধ্বনিতে তার মোবাইলটা বেজে উঠল। বিরক্ত হলো রূপন্তী, চোখ মুখ কুঁচকে বালিশের পাশ হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল জুবাইদা বেগমের নামটা। অবাক হলো মেয়েটা, জুবাইদা বেগম আবার এই সময় কল করেছেন কেন? এমনিও 1-2 দিন পর পর তো তার সাথে কথা হয়, এই তো কাল রাতেও কথা হয়েছে। রূপন্তী বিছানায় উঠে বসলো, কলটা রিসিভ করে মোবাইলটা ধরল কানের কাছে, নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদি আপু? দীর্ঘশ্বাস ফেললেন জুবাইদা বেগম, হতাশার সাথে বললেন, ভালো থাকা কি আর কপালে আছে আমার? ছেলে আর ছেলের বউটাকে যেদিন হারিয়েছিলাম সেদিনই আমার কপাল থেকে ভালো থাকা উবে গেছে। বৃদ্ধার এই নারী কণ্ঠে এমন হতাশাজনক কথা শুনে খারাপ লাগলো রূপন্তীর। নরম কণ্ঠে সে শুধালো, কি হয়েছে দাদি আপু, হঠাৎ এমন কথা বলছো যে? আর বলিস না, ছেলে এবং ছেলের বউকে হারিয়ে যখন নিঃস্ব আমরা, তখন নাতিটাও বিদেশে পাড়ি জমালো। কতবার বললাম, কত আকুতি মিনতি করলাম, তবুও সে আর দেশে ফিরল না। তবে তোর দাদু ভাইয়ের বয়স বাড়লে কয়েক বছর আগে ব্যবসার দায়িত্বটা নিয়েছিল বিভান। এখন বলছে সে আর ব্যবসা দেখতে পারবে না, আমাদের ব্যবসা যেন আমরাই দেখি। কিন্তু এখন কি আর তা সম্ভব বল? বুড়ো হয়েছি আমরা, এখন কি ব্যবসা নিয়ে দৌড়ঝাঁপ করতে পারি? তাছাড়া তো দাদু ভাইয়ের মাথায় এখন আর ব্যবসার কাজটা অতটা খেলে না। এখন কি করব তাই ভেবে পাচ্ছি না। রূপন্তী কিছুটা অবাক হলো, কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনাদের ব্যবসা বিভান ভাই দেখে না মানে? এদেশে বসে ও দেশের ব্যবসা দেখে কিভাবে? তাছাড়া দেশে থাকতে দাদু ভাইকেও তো দেখতাম অফিসে যেতে। উনি তো অফিসে যেতেন শুধুমাত্র সব কাজ ঠিক হচ্ছে কিনা তা দেখার জন্য। এছাড়া ব্যবসার বেশিরভাগ কাজ ও দেশে বসে বিভানই সামলায়। আমাদের ব্যবসার মূল কাজ স্পেনের অফিস থেকেই হয়। বাংলাদেশ অফিসটাকে এখন শুধুমাত্র কোম্পানির একটা শাখা হিসাবে বলা যায় আর কি। থামলেন জুবাইদা বেগম, ফের বললেন, ওখানে কি কিছু হয়েছে? না মানে বিমানের হঠাৎ এমন সিদ্ধান্তের মানে কি? রূপন্তী সবটা জেনেও চেপে যেতে চাইল। এ বিষয়ে ব্যাপারটা কেমন যেন এখনো তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে সবটাই স্বপ্ন, সবটাই মিথ্যে। আমতা আমতা শুরু করলো রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, এখানে তো কিছু হয়নি, সব তো ঠিকঠাকই আছে। তাহলে তুই একটু জিজ্ঞাসা কর ওকে, ও কেন এমন করছে। আমরা আজ আছি কাল নেই, তারপরে এই ব্যবসাটা ওরই। ও এমনটা শুরু করলে কিভাবে হবে? কিন্তু আমি কি? এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়ে দিলেন জুবাইদা বেগম। কাতর কণ্ঠে বললেন, বয়স বেড়েছে, এক হিসেবে মরতে বসেছি। এবার তোকে একটু শান্তি দিতে বল আমাদের। দেশে না ফিরুক, অন্তত ব্যবসা নিয়ে ছেলেখেলা করতে বারণ কর। জুবাইদা বেগমের এ কথার ওপরে রূপন্তী আর কিছু বলার মতো খুঁজে পেল না। সত্যি এই বৃদ্ধ বয়সে এসেও এই নরনারী দুজনেই আর শান্তি হলো না। টাকা পয়সা, খাবার, চিকিৎসা কোনোটার অভাব নেই তাদের। অভাব শুধু ভালোবাসার, আপন মানুষের। এই পৃথিবীতে বিভান ব্যতীত তাদের আপন বলতে আর আছে কে? আর সেই বিভানও তাদের দেখা দেয় না বহু বছর। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, অতঃপর বলল, আমি বিভান ভাইকে জিজ্ঞেস করে দেখবো উনি কেন এমন করছেন। জুবাইদা বেগম বোধহয় একটু আশ্বস্ত হলেন। আরও একটু সময় নিয়ে টুকটাক কিছু কথা বলে কল কাটলেন তিনি। রূপন্তীও আর দেরি করল না, যত্রতত্র পায়ে এসে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। লোকটা চাইছেটা কি? এসব কি শুরু করেছে? আর হঠাৎ করে তাকে বিয়ে করার জন্যই বা কেন উতলা হয়ে উঠেছে?
এদেশে আসার পর এক মুহূর্ত তো তাকে শান্তিতে থাকতে দেয়নি এই লোক। সর্বদা অপমান করেছে, প্রতিটি কথায় কথায় তার বাবার নাম নিয়ে অপমান করেছে। তাহলে এখন এই নাটকের মানে কি? এতদিন এভাবে তার জীবনটা ওষ্ঠাঘাত করেও কি শান্তি হয়নি এই লোকের? এখন আবার নতুন নাটকের সূচনা ঘটিয়েছে। রূপন্তীর হৃদয়ে ক্রোধ নিয়ে বিভানের কক্ষের দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি, আপনার সাথে আমার কথা আছে। রূপন্তীর কথা শেষ হতে না হতেই দরজা খুলল বিভান। হাতে তার জ্বলন্ত একটা সিগারেট। ছেলেটা সিগারেট এক টান বসিয়ে ধোয়া ওড়াতে ওড়াতে বলল, কি সমস্যা? হঠাৎ এত রাতে দরজা ধাক্কা করছো যে? রূপন্তী সিগারেটের ধোঁয়া খুক খুক করে কেসে উঠল তৎক্ষণাৎ। নাক মুখ কুচকে বলল, সিগারেট সরান, এর গন্ধ আমি সহ্য করতে পারি না। বিভান সিগারেট সরালো না, বরং সিগারেটের আরেকটা টান দিতে দিতে বলল, তুই সহ্য করতে পারো না তাতে আমার কি? তুমি কি আবার বউ যে তোমার সমস্যা অসমস্যা ভালো লাগা খারাপ লাগা সম্পর্কে আমাকে ভাবতে হবে? বউ হলে না হয় ভেবে দেখতাম। দাঁতে দাঁত চাপল রূপন্তী, হাত দ্বারা নাক মুখ চেপে বলল, আপনার সাথে আমার কথা ছিল। এভাবেই বলো। ক্রোধে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল মেয়েটা। কটমট করে বলল, আপনি হঠাৎ এমন নাটক করা শুরু করেছেন কেন? দাদি আপুকে নাকি বলেছেন আপনি আর ব্যবসার কাজ দেখতে পারবেন না? হ্যাঁ বলেছি। কেন? এই কেনর উত্তর তোমাকে আমি আগেই দিয়েছি। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। কণ্ঠটা আগের তুলনায় একটু নরম করে বলল, আপনি হঠাৎ কেন এমনটা শুরু করেছেন? কি চাইছেন আপনি একটু বলবেন? আপাতত তোমাকে বিয়ে করতে চাইছি। কেন চাইছেন? বিয়েটা করো, একটু সময় নাও, আমাকে অনুভব করার চেষ্টা করো। তোমার করা এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। বিয়ে করে কেন সময় নিতে হবে? আপনাকে অনুভব করতে হবে সেই সময়টা বিয়ের আগের দিন। আমি চেষ্টা করি আপনাকে অনুভব করার, তারপর না হয় বিয়ের কথা আসবে। বিভানের হাতের জ্বলন্ত সিগারেটটা পাশের দেয়ালে চেপে ধরে তার আগুন নিভালো। অতঃপর আবার ফিরে তাকালো রূপন্তীর পানে, শীতল কণ্ঠে বলল, অনেক সময় দিয়েছি তোমাকে, অনেক অনুভব করানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি অনুভব করতে পারোনি। তাই আপাতত আমি আর সময় দিতে চাইছি না। যতটুকু অনুভব করার করেছো, বাকিটা বিয়ের পরে করবে। বিয়ে বিয়ে আর বিয়ে, বিয়ে আর বিয়ে। হঠাৎ আপনার মাথায় এই বিয়ের ভূতটা চাপলো কেন জানি না, তবে আমি আপনাকে বিয়ে করছি না। এই দেশে আসার পর জোর জবরদস্তি করে আমাকে দিয়ে রেস্টুরেন্টে চাকরি ছাড়িয়েছেন, জোর জবরদস্তি করে হোস্টেল ছাড়িয়ে এ বাড়িতে এনে তুলেছেন। আপনি কি ভেবেছেন সব আপনার ইচ্ছে অনুযায়ী চলবে? আপনি যা বলবেন তাই হবে? তবে তা আপনার ভুল ধারণা। আমি আপনাকে বিয়ে করব না, মানে করব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে এসে দাঁড়ালো নিজ কক্ষে। ঠাস করে আটকালো দরজাটা। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ খেয়ালে এলো তার সেদিন তার দরজায় লাগানো কাগজটার কথা। কাগজটায় কি যেন লেখা ছিল। হ্যাঁ, 143 সংখ্যাটা লেখা ছিল। এই সংখ্যার মানে কি? বিভান তো বলল তাকে নাকি সে কি অনুভব করানোর চেষ্টা করছে, তবে ওই সংখ্যার মধ্যেই কি কিছু ছিল? থাকতে পারে। রূপন্তী দ্রুত নিজের মোবাইল হাতে নিল, ইন্টারনেটে সার্চ দিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ 143? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রূপন্তীর সম্মুখে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল 143 মিন্স আই লাভ ইউ। রূপন্তী যেন আকাশ থেকে পড়ল, চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়। 143 এর মানে শেষ পর্যন্ত এই ছিল। আর ওই অঙ্কটা, ওটা শেষেও তো উত্তর হয়েছিল I3U। এটাও তো ওই ইংরেজি বাক্যর আই লাভ ইউ দাঁড়ায়। রূপন্তীর মাথা ঘুরে উঠল। একদিনে এক মাথায় আর কত শখ সে নিবে। বিভান তো তাকে শত্রু মনে করত, এমনকি এখনো শত্রুই মনে করে। সালাম হোসেনকে এখনো তার পিতামাতার হত্যাকারী হিসাবেই মনে করে। তাহলে হঠাৎ এই ভালোবাসাবাসী মানে কি? তারপর মেয়েটা না হয় মেনেও নিল বিভান তাকে ভালোবাসে। মনের ওপরে তো কারো হাত থাকে না। হয়তো মনের অজান্তেই ছেলেটা তাকে ভালোবেসেছে, তবে সে অনুভূতির কথা বিভান তাকে জানাতে পারত। দুজন মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যেত। কোনো ধরনের সম্পর্কে জড়াতো, নয়তো সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিত। কিন্তু কোনো কিছু পরিষ্কারভাবে না জানিয়ে হঠাৎ করে চাপে ফেলে এই বিয়ের মানে কি? বিভান কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি এখানে অন্য কিছু রয়েছে? চাপে ফেলে তাকে বশ করে তার বাবার ওপরে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করছে না তো এই লোক? তাও হতে পারে। সালাম হোসেনকে পুলিশে দেওয়ার জন্য
তাকে চাকরিচ্যুত করার জন্য, তাকে বাড়ি থেকে বের করার জন্য ছোটবেলা থেকে কম কিছু করেনি তো বিভান। এখনো আবার তেমন কিছু করতে চাইছে না তো? রূপন্তীর মাথায় কিছু খেলছে না। বিভান তাকে ভালোবাসে জানার পরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো নাটক। রূপন্তীর মনে হাজারো প্রশ্ন, তবে উত্তর খুঁজে পাচ্ছে না কোনো, হিসাব মিলাতে পারছে না কোনো কিছুর। মেয়েটার ভাবনার চিন্তার মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ভ্রু কুচকল রূপন্তী। এই রাতে আবার কে এসেছে? এমনি জীবনে ঝামেলার শেষ নেই, আবার কে এলো নতুন ঝামেলা দিতে? রূপন্তী নিজের ভাবনা চিন্তায় ইতি টানল। কক্ষ থেকে বেরিয়ে এলো থমথমে চোখ মুখে। বসার কক্ষে পা রাখতেই চমকালো মেয়েটা। দুজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে, বিভানও দাঁড়িয়ে আছে তাদের পাশে। কী সব যেন বলছে তারা নিজেদের মধ্যে। রূপন্তী এগিয়ে গেল তাদের পানে। পুলিশ দুজনকে উদ্দেশ্য করে শোধালো, আপনারা হঠাৎ এখানে? পুলিশ দুজনের একজন জবাব দিল, আপনাদের নামে অভিযোগও পড়েছে, আপনারা নাকি অন্য দেশ থেকে এদেশে এসে অবৈধভাবে থাকছেন। রূপন্তী চমকালো। এসব কি বলছে এই পুলিশ? তারা অবৈধভাবে আসতে যাবে কেন? সম্পূর্ণ বৈধভাবে এদেশে পা রেখেছে তারা। এমন মিথ্যে বানোয়াট অভিযোগ কে করলো তাদের নামে? রূপন্তী ঘোর প্রতিবাদ করলো, দৃঢ় কণ্ঠে বলল, মিথ্যা কথা। আমরা এই দেশে কোনো অবৈধভাবে আসিনি, সম্পূর্ণ বৈধভাবে এসেছি। আপনাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র দেখান তাহলে। বিভান যেন আগে থেকেই তৈরি ছিল সবকিছুর জন্য। পুলিশের কাগজপত্র চাইতে দেরি, কিন্তু তার রুম থেকে কাগজপত্র নিয়ে আসতে দেরি হলো না। পুলিশকে নিজের কাগজগুলো দেখাতে দেখাতে বলল, আমি এদেশে বহু বছর ধরে বসবাস করি এবং এখন এদেশের নাগরিক। তারপরও ওখানে আমার পাসপোর্টও দিয়ে দিয়েছি, দেখে নিন। পুলিশ বিভানের সকল কাগজপত্র পর্যবেক্ষণ করে ফেরত দিলেন। পরপর তাকালেন রূপন্তীর পানে, বললেন, আপনার ডকুমেন্টস কোথায় দিন। রূপন্তীর কোনো ডকুমেন্টই তো তার কাছে নেই, সব বিভান নিয়ে রেখেছে, এমনকি পাসপোর্টটাও তার কাছে নেই। মেয়েটা তাকালো বিভানের পানে, জোরপূর্বক হেসে বলল, আমার ডকুমেন্টসগুলো দেখিয়ে দিন ওনাদের। বিভান কোনো হেলদোল দেখালো না, নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, তোমার ডকুমেন্টস আমি দেব কিভাবে? তোমার ডকুমেন্টস তুমি দাও। কিন্তু আমার পাসপোর্ট থেকে সবকিছু তো আপনার কাছে। প্রমাণ কি? রূপন্তী বুঝল এই পুলিশ আনা তাদের কাছে অভিযোগ দেওয়ার সব কিছুর পেছনে নির্ঘাত এই লোকের হাত আছে। এই লোক ইচ্ছে করে এসব করেছে যাতে মেয়েটা বিয়েতে রাজি হয়ে যায়। রূপন্তীর রাগ লাগলো, কটমট করে বলল, দেখুন, ঝামেলা না করে আমার ডকুমেন্টসগুলো ওনাদের দেখিয়ে দিন। তুমিও তাহলে বিয়েতে রাজি হয়ে যাও। রূপন্তী আর কোনো পথ খোলা পেল না। এই লোক তার জন্য কোনো পথ খোলাই রাখেনি। এখন ডকুমেন্টস না দেখাতে পারলে অবশ্যই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে, তারপর জেল। ফলস্বরূপ তার জীবনটাও নষ্ট হবে আর তার পরিবারটাও শেষ হয়ে যাবে। রূপন্তী কি করবে না করবে ভেবে পাচ্ছে না। এই মুহূর্তে মেয়েটা নিজেকে বড্ড অসহায় লাগছে। বিভান ঠিক চাইছেটা কি তাও বুঝতে পারছে না। আবার বিয়ে না করেও কোনো উপায় দেখছে না রূপন্তী। রূপন্তীর ভাবনার মধ্যেই আবার মুখ খুললেন একজন পুলিশ। কিছুটা রুক্ষ স্বরেই বললেন, কি হলো? আপনার ডকুমেন্টস দেখান, নয়তো পুলিশ স্টেশনে চলুন। রূপন্তী ভয় পেল, আর কিছু ভাবতে পারল না সে, কিংবা ভাবতে চাইল না। নিজের জীবন শেষ হয়ে যাক তাতে তার দুঃখ নেই, কিন্তু পরিবারটাকে শেষ হতে দিতে পারবে না। বিভান যদি ব্যবসার কাজ বন্ধ করে আবার এদিকে সে যদি জেলে যায়, তবে তার বাবা মায়ের, ছোট ভাইটার না খেয়ে মরতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, আর কোনো উপায় না পেয়ে বলল, আমি বিয়েতে রাজি, আপনি আমার ডকুমেন্টসগুলো ওনাদের দেখান। বিভানের ওষ্ঠে হাসি ফুটে উঠল। আর দেরি করল না সে। তার পকেটে ছিল রূপন্তীর ডকুমেন্টগুলো। সে দ্রুত সেগুলো বের করে দিল। পুলিশ সদস্যরা সব কাগজপত্র পর্যবেক্ষণ করে ভদ্রভাবেই চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই তাদের আটকালো বিভান। বেশ উৎফুল্লতার সাথে ইংরেজি বাক্যে বলল, একটু পরে আমার বিয়ে, দয়া করে আর একটু সময় থেকে যান। পুলিশ সদস্যরা দ্বিরুক্তি করলেন না, উল্টো বিভানের এই আহ্বানে খুশি হলেন তারা। বিভানকে ধন্যবাদ জানিয়ে বসে পড়লেন সোফায়। বিভান তোড়জোড় শুরু করলো। এরিক, হ্যারি, কাজী সাহেব এবং সাক্ষী হিসাবে আরো কয়েকজনকে ডেকে আনলো ছেলেটা। অতঃপর 3/4 প্যান্ট আর টি শার্ট গায়ে জড়িয়েই বসে পড়ল বিয়ের পিঁড়িতে। রূপন্তীর শরীরেও যে ভালো পোশাক তা নয়, হালকা পাতলা সুতির একটা 3 পিস জড়ানো। এখন পোশাক পরিবর্তন করতে যাওয়ার মানেই সময় নষ্ট, তাই ওদিকে আর গেল না বিভান।
এই পোশাকেই কাজীকে বলল বিয়ের কার্যক্রম শুরু করতে। কাজী সাহেব ও ছেলেটার আদেশ মোতাবেক বিয়ে শুরু করলেন। কিঞ্চিৎ সময় নিয়ে নিজের কাজগুলো শেষ করে তাকালেন রূপন্তীর পানে। নম্র কণ্ঠেই বললেন, আম্মা যান, এবার কবুল বলুন। রূপন্তী কবুল বলতে গিয়েও আটকে গেল। হৃদয়টা ভারী হয়ে উঠল তার। শেষ পর্যন্ত এই ছিল তার ভাগ্যে। এদেশে এসেছিল সে নিজের স্বপ্ন পূরণ করতে, পড়াশোনার তাগিদে, অথচ আজ বাধ্য হয়ে করতে হচ্ছে বিয়ে। বিয়ে প্রতিটি মেয়ের জীবনেই একটা স্মরণীয় এবং সুন্দর মুহূর্ত। এই সময় প্রতিটি মেয়েই তার বাবা মা এবং পরিবারকে পাশে চায়, তাদের সান্নিধ্য থেকে জীবনের এই সুন্দর মুহূর্তটা অনুভব করতে চায়। কিন্তু রূপন্তীর পাশে আজ কেউ নেই। সবচেয়ে বড় কথা, পরিবারের অগোচরেই কাউকে না জানিয়ে আজ তাকে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার বাবা মা, পরিবারের লোকজন যখন এই সত্যটা জানবে নিশ্চয়ই কষ্ট পাবে ভীষণ। রূপন্তীকে চুপ থাকতে দেখে কাজী সাহেব আবার মুখ খুললেন। তাড়া দিয়ে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।